ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাকে প্রলয়ঙ্করী নিষেধাজ্ঞা বলছে আমেরিকা, এই নিষেধাজ্ঞায় পাকিস্তান আমেরিকাকে সহযোগিতা করবে না। তার মানে একদম সহজ কথাই, ইরানের বিরুদ্ধে পাকিস্তান অবস্থান নিচ্ছে না, আমেরিকার পক্ষে পাকিস্তান অবস্থান নিচ্ছে না, বরং পাকিস্তান বলেছে তারা আন্তর্জাতিক আইন এবং ইরানের সাথে তাদের যে বাণিজ্য চুক্তি রয়েছে সেগুলো মেনে চলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো নিশ্চয়ই অনেকের মনেই প্রশ্ন হিসেবে জেগেছে। অনেকের ভেতরেই এই কথা এসেছে যে পাকিস্তান তো ইরান এবং আমেরিকার মধ্যে কূটনীতির ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলো, আর পাকিস্তান হচ্ছে ইরানের একেবারে নিকটতম প্রতিবেশী দেশ। সেই পাকিস্তান এখন ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে? সেই পাকিস্তানকে এখন আমেরিকা নিষেধাজ্ঞা মেনে চলবে? পাকিস্তান কি করবে? এই প্রশ্নগুলো নিশ্চয়ই অনেকের ভেতরেই ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের জবাব দিতেই মূলত আজকের এই ভিডিও করা। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। গত সোমবার অর্থাৎ 3 দিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে সেই তাদের কথিত প্রলয়ঙ্কারী কিয়ামত নাজেল করে দেয়া একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ইরানের উপরে অনেক ঢাকঢোল পিটিয়েছিল এবং সোমবারে তারা ঠিকই ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বাট যে নিষেধাজ্ঞা দিয়েছে তা দিয়ে আসলে ইরানকে কতটুকু আটকানো যাবে সে প্রশ্ন আছেই। তার চেয়ে বড় কথা হচ্ছে এই নিষেধাজ্ঞা মূলত নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে। কারণ আমি সবসময় বলছি, ইরানের সাথে আমেরিকার কোনো বাণিজ্য নেই, ইসরায়েলের সাথে ইরানের কোনো বাণিজ্য নেই, তাহলে তারা নিষেধাজ্ঞা দিয়ে তাদের দ্বিপক্ষীয় কোনো সংকট তো ইরানের উপর চাপিয়ে দিতে পারছে না। ইরানকে যদি জব্দ করতে হয়, ইরানকে যদি কায়দা করে ফাঁদে ফেলতে হয়, ইরানকে যদি শায়েস্তা করতে হয়, তাহলে ইরানের সাথে যারা বাণিজ্য করে লেনদেন করে তাদের লেনদেন বন্ধ করে দিতে হবে। এটা তো আসল কথা। এই কাজ করার জন্য আমেরিকাকে যা করতে হচ্ছে বা করতে হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে কনভিন্স করা যে ভাই তোমরা কেউ ইরানের সাথে বাণিজ্য করো না, ইরান খুব খারাপ দেশ, একেবারে নষ্ট দেশ, পচা দেশ, এত অসভ্য, অভদ্র, দুর্বৃত্ত, খারাপ আর পৃথিবীতে নেই। ধরুন যত যা কিছু ইরানের বিরুদ্ধে বলা যায় বলে তারপরে বলতে হবে এই দেশের সাথে আপনারা কেউই বাণিজ্য করবেন না, লেনদেন করেন না, আমরা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছি। আমেরিকার এই কথা যদি শোনে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশ, তাহলে আমেরিকার এই নিষেধাজ্ঞা সাকসেস হবে, তাছাড়া হবে না। এই তো সহজ কথা। এখন আন্তর্জাতিক বিশ্ব আসলে কি করছে, কি বলছে, কি ভাবছে? আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে প্রথম এবং প্রধান অংশ হচ্ছে চীন। তার কারণ হচ্ছে ইরানে যে তেল রপ্তানি করে, তেল এবং তেলজাত পণ্য, তার 80 থেকে 90% শুধু চীন একা নেয়। তো 90% তেল এবং তেলজাত পণ্য যখন বিক্রি হয়ে যাচ্ছে, এছাড়া আরো বিভিন্ন রকমের খনিজ সম্পদ, কাঁচামাল, তারপরে নানা রকমের জিনিসপত্র ইরান থেকে চীনে যায়। আর চীন থেকে মোটর গাড়ি, মেশিনারিজ, তারপরে ইলেকট্রনিক সামগ্রী, আদা জিনিসপত্র, কিছু পোশাক আশাকের সমস্ত আসে। এই লেনদেন যদি দুই দেশের ভেতরে হয়ে যায়, তাহলে ইরানকে ঠেকানোর আর প্রশ্ন থাকে কোথায়, সুযোগ থাকে কোথায়? এবং চীন তো বলে দিয়েছে তারা মানবে না, আমেরিকার সাথে সহযোগিতা করবে না। রাশিয়াও সেই একই কাহিনী। তাহলে দুই বড় শক্তি যদি না মানে, তাহলে আর কারা মানবে না? আর মানলো কি মানলো না, সেও তো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো না। এরপর সে কাতার বলেছে তাদের পক্ষে আমেরিকার সাথে সহযোগিতা করা সম্ভব হবে না। পাকিস্তান তারা বলছে আজকে যে তারা আন্তর্জাতিক আইন অনুসরণ করবে এই ক্ষেত্রে, এবং ইরানের সাথে যে সমস্ত চুক্তি বাণিজ্যিক লেনদেন রয়েছে সেগুলো তারা ঠিক রাখার চেষ্টা করবে। আন্তর্জাতিক আইন যদি অনুসরণ করে পাকিস্তান, তাহলে কি হবে? আন্তর্জাতিক আইনে তো আমেরিকার এই নিষেধাজ্ঞা ইরানের উপর অবৈধ। কারণ কোনো দেশ আর একটা দেশকে শায়েস্তা করার জন্য এইভাবে নিষেধাজ্ঞা দিতে পারে না, আন্তর্জাতিক আইনে নেই। আন্তর্জাতিক আইনে কি আছে? আন্তর্জাতিক আইন আছে, জাতিসংঘ যদি কোনো দেশকে মনে করে তাকে শাস্তির আওতায় আনা উচিত, তার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে পারে, তাকে একঘরে করতে পারে, তার সদস্যপদ বাতিল করতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারে। কিন্তু আমেরিকা একটা দেশের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে রাখবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে, তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, আর জাতিসংঘ সেটা মেনে নেবে বা বিশ্বের সব দেশটাই মানতে বাধ্য, এটা আন্তর্জাতিক আইনের কোনো কথা না, এটা আন্তর্জাতিক আইনে নেই। তো পাকিস্তান সেই কথাই বলছে যে আন্তর্জাতিক আইন অনুসরণ করবে। আন্তর্জাতিক আইন যদি অনুসরণ করে তাহলে আমেরিকার এই নিষেধাজ্ঞা মানার কোনো প্রশ্ন নেই, কারণ এটা আন্তর্জাতিক আইন সম্মত নয়। এই জায়গায় আমেরিকা কি করতে পারে? আমেরিকা যা করবে সেটা হচ্ছে, আমেরিকা আসলে এখন তো পাকিস্তানের কাছ থেকে শুরু করে আরো অনেকের কাছেই ধরা। পাকিস্তান যদি তাদের কাছ থেকে সরে যায়, তাহলে আমেরিকার হয়ে ইরানের সাথে দিন দরবার করার আর কেউ থাকছে না। তখন কি উপায় হবে? আমেরিকার এমন কোনো ক্ষমতা নেই এখন যে ইরানের সাথে যুদ্ধ করে হরমুজ প্রণালী খুলবে বা এই সংকটের সমাধান করবে। এমনকি এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে গেলেও তো একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে বেরিয়ে যেতে হবে, তাছাড়া তো সম্ভব না। সেই ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি বের হতে হয় তো পাকিস্তান, তুরস্ক, কাতার এদেরকে লাগবে। আর যখনই পাকিস্তানকে
আর যখনই পাকিস্তানকে আমেরিকা ছেড়ে দেবে হাত থেকে, তখন পাকিস্তান আরো বেশি ইরানের দিকে ঝুঁকে পড়বে, সেটা আরো বিপদ। পাকিস্তান, রাশিয়া, চীন এবং ইরান এই বলয়ে ঢুকে পড়বে, তখন আরো বিপদ। অতএব পাকিস্তানকে নানা কায়দায় তার পক্ষে আটকে রাখার চেষ্টা করছে আমেরিকা। এটা কিন্তু একটা কূটনৈতিক উদ্যোগ, কূটনৈতিক কৌশলতা। আর পাকিস্তানও এখানে সেই সুবিধাটা দিয়ে আমেরিকার সাথে বিভিন্ন চুক্তি করছে, আর্থিক সুবিধা পাবে। সৌদি আরবের সাথে, কুয়েতের সাথে, ইরানের সাথে বিভিন্ন জনের সাথে বাণিজ্য চুক্তি করছে, তারপরে আর্থিক বিভিন্ন রকমের চুক্তি করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি দাঁড়ায়? আমেরিকা পাকিস্তানকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে খুব একটা কাছে পাচ্ছেন না। পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে আমেরিকারই ঝামেলা। সেক্ষেত্রে পাকিস্তান এখন কৌশলগত একটা অবস্থানে থেকে ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাবে, যা আলটিমেটলি ইরানের জন্য লাভজনক। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আলোচনা করে আমি আজকের ভিডিও শেষ করব। আরেকটি বিষয় হচ্ছে, বেশ কিছুদিন আগে কুয়েতের সাথে কিন্তু পাকিস্তানের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আজকে একটা চুক্তি হলো পাকিস্তান এবং কুয়েতের মধ্যে, প্রোটোকল এগ্রিমেন্ট 2026। এই চুক্তির আওতায় পাকিস্তান এবং কুয়েত তাদের সামরিক সহযোগিতা বাড়াবে, সামরিক সহযোগিতা, সামরিক সম্পর্ক জোরদার করবে, গভীর করবে, এবং আরো বেশ কিছু বিষয় আছে যা পাকিস্তান মূলত কুয়েতকে সাপ্লাই দেবে এবং কুয়েত সেই জায়গা থেকে বেনিফিটেড হবে। একটা বিষয় খেয়াল রাখুন, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে মক্কা চুক্তি সই হওয়ার পর, আগস্ট মাসের 7 তারিখে মক্কা চুক্তি সই হয়েছে, আরো 20 দিন আগে। এই মক্কা চুক্তি সই হওয়ার পর কুয়েত এবং পাকিস্তানের সাথে কিন্তু এই প্রোটোকল এগ্রিমেন্ট 2026 এটা সই হলো। এই প্রোটোকল এগ্রিমেন্টের আওতায় পাকিস্তান কুয়েতের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে, কুয়েতের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করবে। এরপরে সীমান্ত ব্যবস্থাপনা, বর্ডার ম্যানেজমেন্ট, এখানে পাকিস্তান হেল্প করবে, পাকিস্তানের সামরিক বাহিনী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে অন্যান্য সামরিক সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতা করবে। এখন এই যে পাকিস্তানের সামরিক বাহিনী কুয়েতের সামরিক বাহিনীকে, এই কুয়েতের সামরিক বাহিনীকে যখন পাকিস্তান প্রশিক্ষণ দেবে, তখন আলটিমেটলি কুয়েতের সামরিক বাহিনী আরো বেশি দক্ষ, যোগ্য হয়ে উঠবে। এরপরে সক্ষমতা বৃদ্ধির যে প্রশ্ন, এই সক্ষমতা বৃদ্ধির প্রশ্নে এর ভেতরে অনেক কিছু আছে। তাহলে পাকিস্তান কি কুয়েতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিক্রি করবে? যেমন তাদের ফাইটার জেট যে 17 থান্ডার যেটা, সেটা কি বিক্রি করবে? বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে পাকিস্তানে, সেগুলো কি বিক্রি করবে? বিভিন্ন ধরনের রকেট আছে, বিভিন্ন ধরনের রাইফেল আছে, তারপরে বিভিন্ন ধরনের ড্রোন আছে, এগুলো কি বিক্রি করবে? নিশ্চয়ই বিক্রি করবে। অথবা পাকিস্তানের ভেতরে বিভিন্ন ধরনের ড্রোন কারখানা তৈরি করবে বলে শোনা যাচ্ছে। এই সমস্ত সামরিক সরঞ্জাম কুয়েতকে সাপ্লাই দেবে। তার মানে কুয়েতের নিরাপত্তার একটা বড় অংশ পাকিস্তান কন্ট্রোল করবে এবং পাকিস্তানের মাধ্যমে কুয়েত মূলত পরিচালিত হবে। কুয়েত, সৌদি আরব, এই সমস্ত দেশে, বাহরাইন, এই সমস্ত দেশের আসলে সামরিক বাহিনী তারা তো খুব সক্ষম না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যাপক তেল বিক্রি করা, টাকা আরামায়েশে চলে। তারা কেন এত পরিশ্রম? সামরিক বাহিনী তো চাকরি করা, কাজ করা, এটা তো অনেক পরিশ্রমের কাজ, জীবন বাজি রেখে কাজ করতে হয়, কঠিন প্রশিক্ষণ নিতে হয়, এইগুলো করতে চায় না। পাকিস্তান যখন তাদেরকে এগুলো দেবে, তার বিরাট অংশ আলটিমেটলি পাকিস্তান দেখবে, পাকিস্তানকে দেখভাল করতে হবে। এমনকি সীমান্ত ব্যবস্থাপনা, কুয়েতের সাথে ইরাকের সীমান্ত রয়েছে, কুয়েতের সাথে সৌদি আরবের সীমান্ত রয়েছে, আবার কুয়েতের সাথে সমুদ্র পথে গেলে ইরান থেকে একটু সামনে আগালেই তো এই যে সীমান্ত ব্যবস্থাপনা, তার মানে সীমান্ত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সীমান্ত ব্যবস্থাপনা যদি খুব স্ট্রং হতো, তাহলে কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন একদম হুট করে কুয়েতের ভিতরে ঢুকে কুয়েত দখল করে নিতে পারতো না। তার মানে সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা খুব জোরদার করতে হবে কুয়েতকে। তা কুয়েতকে যদি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হয়, তাহলে পাকিস্তানকেই মূলত সেখানে সাপোর্টটা দিতে হবে। সেই সাপোর্ট দেওয়ার কাজটা পাকিস্তান করবে। তার মানে দাঁড়াচ্ছে যে কুয়েতের সামরিক বাহিনী থাকবে বটে, কিন্তু এখানে সবচেয়ে বড় অংশের দায়িত্ব পালন করবে পাকিস্তান। এটাই হচ্ছে বাস্তবতা, যার প্রেক্ষাপটে আমরা বলতে পারছি ইরান এবং আমেরিকার মধ্যে এই যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে, তার ভিতরে একটা লক্ষণীয় বড় পরিবর্তন হবে এই যে কুয়েতের সামরিক বাহিনী, কুয়েতের নিরাপত্তা, কুয়েতের প্রতিরক্ষার ক্ষেত্রে পাকিস্তানের একটা বড় প্রত্যক্ষ ভূমিকা থাকবে। এবং এই ভূমিকার কারণে পাকিস্তান কুয়েতের হয়ে কাজ করবে এবং পাকিস্তান ডেফিনেটলি এই ছোট্ট কিন্তু অনেক ধনী দেশের কাছ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর মধ্যপ্রাচ্যে পাকিস্তান আরো বেশি প্রভাবশালী হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, পাকিস্তান এবং কুয়েতের মধ্যে যে সমস্ত চুক্তি সই হচ্ছে বা আজকে যে চুক্তি সই হলো, তাতে আসলে কি আপনারা মনে করছেন যে কুয়েতের প্রতিরক্ষার দায়িত্ব মূলত পাকিস্তান পালন করতে যাচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।